আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? কেমন যাচ্ছে দিনকাল? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন যাচ্ছে দিনকাল? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তোমাদের কি অবস্থা? সব মিলায় কেমন আছো? স্যার, অনেক টেনশনে আছি। জীবনটাই আসলে টেনশনের। কিন্তু হাসিতে হাসিতে সেই টেনশনকে কি করতে হবে? মোকাবেলা করতে হবে। আর তার জন্য আমিও সাথে আছি। কোনো চাপ নাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই ভালো আছি। দারুণ, 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 দারুণ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছি অনেকে জয়েন করে ফেলেছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। চ্যাপ্টার আজকে থেকে শুরু করব। একজন লিখছে হাসি খুশি ভাইয়া। হ্যাঁ, সবসময় হাসি খুশি থাকি। ওরিয়েন্টেশন ক্লাসে অনেকের সাথে আমার দেখা হয়ে গেছে। আজকে থেকে আমাদের জার্নি শুরু হবে, একাডেমিক জার্নি, যেখানে তোমাদের আইসিটি ক্লাস আমি নিব, তোমাদের অর্পি আপু নিবে সাথে সাথে। ভাইয়া, কলেজে অনেক চাপ। এই বেটা, তুই কেবলমাত্র কলেজ শুরু করলি, এখনই যদি তোর চাপ লাগে তাহলে কেমনে হবে? তুই ভয় পাইস না। জীবন অনেক বড়। আহ চাপ মোকাবেলা করা যাবে। ঠিক আছে। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুব ভালো আছি। ওকে। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। ওকে, 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 ওকে। সেই সেই আইসিটি কোন স্যারের বই কিনবো? ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু বলে দিছিলাম বোর্ডের বইটা রাখবা। বোর্ডের বইয়ের সাথে সাথে যেটা করবা সেটা হইলো যে তোমাদের মুজিবুর রহমান স্যারের বইটা নিতে পারো, অথবা মাহবুবুর রহমান স্যারের বই, অথবা আরিফুল স্যারের বই। যেটা তোমার কাছে আছে হইলেই হইল, কোনো সমস্যা নাই। ওকে। আহ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। শিখাতে অনেক চাপ ভাই। কোনো চাপ নাই। ঠিক আছে। চাপ যখন পাবা তখনই সেটাকে মুরগির চাপের মতো বানায়া সেটাকে খেয়ে ফেলবা। ঠিক আছে। ওকে মিষ্টি স্যার, ওকে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, অর্পি আপুকে তোমরা কে কে দেখতে চাও? ঠিক আছে। কারা কারা এর আগে কখনো অর্পি আপুকে দেখো নাই? কারা কারা অর্পি আপুকে মিস করতেছ? আইসিটি কোনো কঠিন না। ওই যে অনেকে বলতেছে আমি 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 দেখবা, আমি কিন্তু জাদু দেখাইতে পারি। ঠিক আছে। আমি কিন্তু জাদু দিয়ে তোমাদের অর্পি আপুকে সামনে নিয়ে আসতে পারি। ঠিক আছে। আপুকে অনেকে মিস করতেছে, এই যে মিস করতেছে। দাঁড়াও, এখন আমি জাদু দিব। ঠিক আছে। ওই যে দেখো না, আমি কিন্তু অ্যাডভান্স আইসিটি ক্লাসেও মাঝে মাঝে জাদু দেখাইছি। ঠিক আছে। এখন মনে করো জাদু, ওই যে তোমরা হ্যারি পটার দেখছো, তো হ্যারি পটারে ওই যে মনে করো যে লাঠি থাকে না, এই যে লাঠি দিয়ে জাদু করে, হ্যাঁ, মনে করো যে একটা মন্ত্র পড়তেছি। ঠিক আছে। তোমাদের এই মন্ত্র শেখানো যাবে না, বাট আমি একটা মন্ত্র পড়তেছি, সেই মন্ত্র পড়ে আমি যখনই মনে করো এটা একটু থু দিব, সাথে সাথে দেখবা যে তোমাদের ওরপি আপু মনে করো সামনে চলে আসবে। ঠিক আছে। জাদু দিতেছে। আম চাম চাম আম চাম 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 কাম চাম। শ্। ঠিক আছে। দেখো তোমাদের ওরপি আপু চলে আসছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো? এই তো সবাই বলতেছে ভালো আছে মনে হয়। হ্যাঁ, আচ্ছা। জাদু ম্যান, হ্যাঁ, ম্যাজিক ম্যান, অবশ্যই কাঠগোলাপ আপু, আবার কাঠগোলাপ আপু। আচ্ছা, কাঠগোলাপ আপুর রহস্য মনে হয় অনেকে জানে, যারা অ্যাডভান্স আইসিটি ক্লাসে ছিল তারা জানে, বাকিরা কেউ জানে না। পরে বাকিদের সবাইকে একদিন গল্প করতে করতে ইনশাল্লাহ কাঠগোলাপের কাহিনী বলে দিব। কেমন আছেন? প্রথম ক্লাস আজকে না, পুরোটার এইচএসসি 27 এর। সবার কি অবস্থা? পড়াশোনা করার মানে পড়াশোনা তো অবশ্যই শুরু করতে হবে। সময় তো কম, এটা তো জানোই। যারা অ্যাডভান্স আইসিটির ক্লাস করছো তারা তো অবশ্যই আগায় গেছো, অনেকটাই আগাইছো। দেখা যাবে গুলায়ও খায়াও ফেলছো, কিছুই করার নাই। আবার বলবে যে আপু পারি না, আবার শুরু করব। আচ্ছা, ভালো না আপু, ভালো না। আচ্ছা, যারা ভালো না লিখতেছো, কেন লিখতেছো? প্রথম ক্লাস ভাই, এই তোমরা এরকম কেন? জীবনের প্রথম আইসিটির প্রথম ক্লাসে, তারপরে প্রথম দিন এসে যদি বলো ভালো লাগতেছে না, তাহলে তোমাদের জীবনের 16 আনাই বৃথা হয়ে যাবে। ভালো লাগাইতে হবে। ভালো না লাগলে পরবর্তী ক্লাসটা মজা লাগবে না। আচ্ছা, ভালো আছেন আপু, কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। গলাটার একটু অবস্থা খারাপ। একটু কেমন জানি গলাটা লাগতেছে।
ভাইয়া আজকে অনেক হ্যাপি। হ্যাঁ, ভাইয়া সবসময় হ্যাপি। আচ্ছা। ভাইয়া সবসময় হাসি খুশি। ভাইয়া প্রিয় আপু মিস ইউ। আমিও আপনাদেরকে অনেক মিস করছি। ইনশাআল্লাহ ভাইয়ার সাথে আবারও কোনো একটা সময় ক্লাসে দেখা হয়ে যাবে পরবর্তী ক্লাসে। মনোযোগ দিয়ে আসলে ক্লাসটা শুরু করো। মানে এটা তো নতুন ক্লাস। এত প্রেশার নেওয়ার কিছুই নাই। ১ম দিকে শুরু করতেছো। কলেজ লাইফ মাত্র স্টার্ট, হ্যাঁ? এখানে যদি শুরুতেই মনে করো প্রেশার নাও, প্রেশার প্রেশার নিবা বাট এত প্রেশার নিও না যে ১ম দিনেই প্যারা লাগতেছে। এত প্রেশার নেওয়ার কিছু নাই। আস্তে ধীরে ক্লাসটা শুরু করো, আস্তে ধীরে পড়াশোনা শুরু করো। যদি নিয়মিত রেগুলার পড়াশোনা করো তাইলে কখনোই প্রেশার লাগবে না। একটা কমন প্রশ্ন আসছে বুঝছো? আমি হুম, অনেকক্ষণ দেখতেছি একজন বারবার একটা প্রশ্ন লিখতেছে। হুম। তারপর ১-২ বাদ দিয়ে শোনো জীবনে কঠিন জিনিসকে মোকাবেলা আগে করতে হয়। এটা হচ্ছে রুলস। এটা হচ্ছে তোমার ভাইয়া আর আমার রুলস। সেটা কঠিন জিনিস আগে মোকাবেলা করবা। তারপর সহজ জিনিস কিন্তু সহজ জিনিসই, তাই না? তো কঠিন জিনিসটা মোকাবেলা করার জন্যই ১ম এই এই যে এটা। আর ১ কমেন্ট বারবার না। আমি কিন্তু কমেন্ট পড়তেছিলাম। ১ কমেন্ট একবার করতে হবে, বুঝছেন? ১ কমেন্ট বারবার করা যাবে না। ১ কমেন্ট একবারই করতে হবে। সেটা হচ্ছে কঠিন জিনিস হচ্ছে ফার্স্ট এ মোকাবেলা করবা। সহজ জিনিস তো সহজ জিনিসই। তো কঠিন চ্যাপ্টার হচ্ছে এখানে যদি ধরো অনেকে এই চ্যাপ্টারটাতে ঝামেলায় পড়ে, অনেক ইস্যুস এ পড়ে। তার জন্যই চ্যাপ্টার 3 থেকে আমরা স্টার্ট করি। তারপরে আমরা ইনশাআল্লাহ চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 তে যাবো। নরমালি চ্যাপ্টার 3 থেকে স্টার্ট করি আমরা। তো ফার্স্ট এই কঠিন চ্যাপ্টার, তারপরে সহজ চ্যাপ্টার। তো এটা নিয়ে প্রবলেম নাই। সব চ্যাপ্টারই পড়ানো হবে। সো এটা নিয়ে সমস্যা করো না যে চ্যাপ্টার 3 ১-২ কই গেল? ১-২ আছে। সিরিয়ালে আছে, সিরিয়ালে আসবে। এটার পরে আসবে। ওকে। আপনার কি আচ্ছা। আহ আচ্ছা, তোমার যদি মনে হয় যে তুমি একটু রেজাল্ট খারাপ করছো, কোনো সমস্যা নাই। তুমি পরবর্তীতে ভালো করতে পারবা। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো করতে পারবা। ইভেন আমি আমার অনেক ফ্রেন্ড সার্কেলকেও দেখছি যারা আসলে এসএসসি তে একটু খারাপ করছিল, বাট পরবর্তী সময় এইচএসসি তে ভালো করছে এবং সে ভালো ভালো ভার্সিটিতে চান্স পাইছে। সো এটা নিয়ে তুমি একদমই মন খারাপ করো না। যেইটা তোমার এখন করার কথা সেটা হলো এখন থেকেই ভালো মতো পড়াশোনা করতে হবে। হুম। তুমি যদি ভালো পড়াশোনা করো অবশ্যই তুমি ভালো করতে পারবা। আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাইয়ের সাথে মনোযোগ দিয়ে ক্লাসটা করো। ইনশাআল্লাহ ভালো কিছু থাকবে, ভালো কিছু হবে। এখনই প্রেশার নিও না। এখনই ভালো লাগে না এই শব্দটা ব্যবহার করো না। ভালো কিছু একটা হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। ক্লাস করো মনোযোগ দিয়ে। হয়তো অন্য একদিন আবার ক্লাসে দেখা হবে। ঠিক আছে? নাও কথা ওকে, বলো। তাহলে একদিন জাদু দিয়ে আবার তোমাদের ওরপে আপকে নিয়ে আসবো। তো আজকের মতো আমরা আসলে শুরু করব, যেহেতু আমাদের আজকে এটা একেবারেই প্রথম দিকের ক্লাস এবং এইচএসসি 27 এখান থেকেই আমরা আসলে জার্নিটা শুরু করছি, সেটা হলো আইসিটির। তো আজকে আমরা পড়বো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস পর্ব ১ দিয়ে। ঠিক আছে, ডিজিটাল ডিভাইস পর্ব ১ দিয়ে শুরু করব। তো এরপরে যেটা দেখো, এই হইলো আমার পরিচয়। আমার নাম মোহাম্মদ রুমান খন্দকার। পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ডিপার্টমেন্ট ছিল রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এই হলো আমার সাধারণ পরিচয়। আর এখানে অনেক কিছু লেখা আছে। আমি টুকটাক আইসিটি ক্লাস নেওয়ার চেষ্টা করি। অনেকের কাছে ভালোই লাগে। ঠিক আছে, আশা করি তোমাদেরও ভালোই লাগবে। ওকে, তো আজকে আমরা কি কি জিনিস কভার করার চেষ্টা করব সেটা যদি তোমাদের একটু রিভিউ দেই, সেটা হলো আমরা সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস, শূন্যের ধারণা ও দশমিক সংখ্যা পদ্ধতি, অঙ্ক, সংখ্যা ও সংখ্যা পদ্ধতি কি এটা আলোচনা করব। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, বিভিন্ন পজিশনাল সংখ্যা পদ্ধতির ধারণা, বিট বাইট নিবল ও ক্যারেক্টারের ধারণা। এই জিনিসগুলাকে আজকে আমরা করব। ঠিক আছে, আজকে আমরা এই জিনিসগুলাই কভার করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তো আমরা যদি একটু সামনের দিকে যাই, ভাইয়া সব কি নোট করব? কিছু কিছু জিনিস নোট করার মতো সেটা নোট করবা। ঠিক আছে, আর ওকে, আইসিটি বস, ওকে। আমি আগের ক্লাস করিনি, আগের ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাস ছিল। তো এটা তেমন কিছু না, আজকে থেকেই আসলে খেলা শুরু হয়েছে। আমরা আজকে থেকেই খেলবো, আর বাকি সময়গুলা আমাদের হবে। ঠিক আছে, এখন বিষয় হলো যে আমি একটা কাজ করব। দেখো, তোমাদের কমেন্ট সেকশনটা আপাতত একটু অফ রাখবো, কারণ তোমরা পড়ো। এখন আমি যদি তোমাদেরকে পড়াই, তুমি আসলে কমেন্ট করতে থাকো, আলটিমেটলি কোনো লাভ হবে না। তো আমি তোমাদের কমেন্ট সেকশনটা একটু অফ রাখতে চাই, আশা করি অফ করব। তারপরে আবার যেটা করব সেটা হলো অন করে দিব। কোনো সমস্যা নাই। আপাতত একটু পজ থাকুক, তোমরা একটু মনোযোগ দাও, তারপরে আমরা আস্তে ধীরে শুরু করব।
প্রথমেই আসতেছে বেসিক আলোচনা থেকে। বেসিক আলোচনা কি আছে দেখো এখানে কি পড়তেছে, সরি, দেখো বলছে ব্রাজিলের প্রাহা নামের আদিবাসীরা 1 এবং 2 থেকে বেশি গুনতে পারতো না। ঠিক আছে, 1 এবং 2 থেকে বেশি গুনতে পারতো না। এর চাইতে বেশি যে কোনো সংখ্যা হইলে তারা বলতো অনেক। তার মানে 1 আর 2 গুনতো, তারপরে বলতো যে না বাকিগুলো মনে হয় অনেক। মানে একটা বাঘ শিকার করছে, 2টা বাঘ শিকার করছে, 3টা বাঘের সময় তারা আর জানতো না কি বলবে, তখন বলতো অনেক বাঘ শিকার করে ফেলেছি। ঠিক আছে, মোট কথা তারা অশিক্ষিত ছিল আর কি। এখন অশিক্ষিত ওটা আমরা বলতে পারি না, তো তাই বলতেছে যে পিরাহা নামের আদিবাসীরা 1 এবং 2 এর বেশি গুনতে পারতো না। এর চাইতে বেশি যে কোনো সংখ্যা হলেই তারা কি বলতো অনেক। ওকে, এরপরে আমরা যেটা বুঝলাম যে আদিম মানুষ প্রথম দিকে কি করতো, যে সকালবেলা উঠতো, উঠা গোসল করতো না, যাই হোক, তারপরে যেটা করতো যে ওরা আসলে খাওয়ার জন্য জঙ্গলে বের হয়ে যেত, জঙ্গলে বের হয়ে যেয়ে মনে করো শিকার করতো, খাইতো, ঘুমাইতো, এভাবে করে যাচ্ছিল। তারপর কোন এক বুদ্ধিমান মানুষ, ঠিক আছে, কোন এক বুদ্ধিমান মানুষের মনে হইলো, মানে ওই আদিম সমাজে, না আমরা তো এইভাবে চলতে পারি না, আমাদের তো একটু মডার্ন হওয়া দরকার। তখন তারা বুঝলো যে না, আমাদের শস্য ক্ষেত্রে শস্য উৎপাদন করা উচিত, আমাদের গবাদি পশু পালন করা উচিত, আমাদের হিসেব রাখা উচিত যে আগামী বছর কয়টা খাবার রাখা উচিত আমাদের। তো সেখান থেকে তারা বুঝলো না, গণনা জিনিসটা ইম্পর্টেন্ট। তো এই ঘটনাগুলো এখানে বলছে যে আমরা বিভিন্ন কারণে পরবর্তীতে তারা রিয়ালাইজ করছে যে না, কি করা উচিত, গণনা করা শেখা উচিত। তারপর থেকে তারা যেটা করলো, ওকে, গণনা তো বুঝছে যে না দরকার, এখন ওই যে পুরোপুরি তো শিক্ষিত হইতে পারে নাই। তারপরে তারা করলো কি, দেখো তারা করলো কি, আদিমকালে মানুষরা গাছের ডাল বা হাড়ে দাগ কাটা শুরু করলো, যে আজকে 2টা শিকার করছি, 2টা দাগ টানছি। তারপরে আবার করি বা শামুক বা নুড়ি পাথর, মানে ধরো কয়েকটা নুড়ি পাথর, একটা শিকার করলে একটা নুড়ি পাথর, 2টা শিকার করলে 2টা নুড়ি পাথর, এভাবে করে নুড়ি পাথর সংগ্রহ করা শুরু করলো। মানে একটু শিক্ষিত হচ্ছে, আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে, সেই কাজগুলো শুরু হয়। এবং প্রায় 5000 বছর আগে মোটামুটি একই সময়ে সুমেরিয়ান, ব্যাবিলিয়ান, ঠিক আছে, এগুলি এক একটা জাতি, এবং মিশরীয় সভ্যতার শুরু হয়, এবং এই 2 জায়গাতে সংখ্যার প্রথম লিখিত রূপ পাওয়া গেছে। তাহলে আমরা বুঝতে পারি সুমেরিয়ান, ব্যাবিলিয়ান অথবা মিশরীয় সভ্যতাতেই কি দেখা যায়, যে প্রথম লিখিত রূপ পাওয়া যায়। তার মানে তারা লেখা শুরু করে, কিন্তু সেই লেখা আর এই লেখার মধ্যে আসলে বৃহত্তর একটা পার্থক্য আছে। তখন তারা অন্যভাবে লিখতো, বাট গণনার জন্য তাদের জন্য ঠিকঠাক ছিল। এরপরে দেখো কি বলছে, সুমেরিয়ান, ব্যাবিলিয়ান সংখ্যা ছিল 60 ভিত্তিক, মানে 60 ঘর পর হইতো। আর মিশরীয় সংখ্যা ছিল 10 ভিত্তিক। তার মানে 60 ভিত্তিক বলতে একটার মানই ছিল 60 করে, 60। ঠিক আছে, এরপরে ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতির দেশ পৃথিবীতে এখনো রয়ে গেছে। আমরা মিনিট এবং ঘন্টার হিসেব করি কি হিসেবে, 60 দিয়ে, মানে 60 দিয়ে, এবং কোণের পরিমাপ করি 60 এর গুণিতক দিয়ে। এগুলো কিন্তু আমরা জানি, 60 মিনিট, 60 সেকেন্ড। সুমেরিয়ান, ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ছিল, মিশরীয় সংখ্যা পদ্ধতিতে ছিল না। স্থানীয় মান বলতে কি, সেই জিনিসটা আমরা একটু পরবর্তীতে বুঝবো, অবস্থানগত। যেমন ধরো আমি যদি সামনে 2টা শূন্য দিয়ে 9 লিখি, এইটা হবে 9, 0, 9, 0, তার মানে এটা হয়ে যেতেছে 90, এবং সবার আগে 9 দিলে এটা হয়ে যাচ্ছে 900। এইটাকে বলা হয় স্থানীয় মান, বা অবস্থানের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। যেগুলির চেঞ্জ থাকে না সেটা স্থানীয় মান নাই। যেমন ধরো আমরা রোমান পদ্ধতিতে এখানে 1 লিখলাম, এখানে 2 লিখলাম, এখানে 3 লিখলাম, আবার এই 1 কে যদি সামনে আইনা এরকম লিখি, কোনো চেঞ্জেস আছে? দুইটা তো সেমই। এটা আসলে স্থানীয় মান নাই। বাট এইগুলিতে আমরা যে ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেগুলিতে কি আছে, স্থানীয় মান আছে। এরপরে কি আছে দেখো, পরবর্তীকালে আরো 3টি সভ্যতার সাথে সাথে সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে। সেগুলো হচ্ছে মায়ান সভ্যতা, চীন সভ্যতা এবং ভারতীয় সভ্যতা। সেগুলো হচ্ছে মায়ান সভ্যতা, চীন সভ্যতা এবং ভারতীয় সভ্যতা। ঠিক আছে, এই 3 সভ্যতায় কি হয়, সংখ্যা পদ্ধতি গড়ে ওঠে। মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক, চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। ঠিক আছে, মায়ান সংখ্যা পদ্ধতি ছিল 20 ভিত্তিক, চীন এবং ভারতীয় সংখ্যা পদ্ধতি ছিল 10 ভিত্তিক। মায়ান এবং ভারতীয় সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান ব্যবহার করা হইতো। স্থানীয় মান কি সেটা কিছুক্ষণ আগে বুঝাইছি। স্থানীয় মান মায়ান এবং ভারতীয় সংখ্যা পদ্ধতিতে ব্যবহার করা হইতো।
তারপরে বলছে কি সুমেরিয়ান ব্যাবিলনিয়ান সংখ্যা পদ্ধতি এবং মিশরীয় সংখ্যা পদ্ধতিতে কোনো কিছু না থাকলে সেটি বোঝানোর জন্য চিহ্ন ব্যবহার করা হতো, কিন্তু সেটি মোটেও গাণিতিক সংখ্যা শূন্য ছিল না। ঠিক আছে, গাণিতিক সংখ্যা শূন্য ছিল না। প্রয়োজনের কারণে সব সংখ্যা পদ্ধতিতেই শূন্যের জন্য একটি চিহ্ন থাকলেও প্রকৃত অর্থে শূন্যকে একটি সংখ্যা হিসেবে ধরে সেটিকে সংখ্যা পদ্ধতি নিয়ে এসে গণিতে ব্যবহার করে ভারতীয়রা। মানে আগে অনেকেই বলতো শূন্য, মানে শূন্য বলতে যেটা কিছু নাই, কোনো কিছু নাই, তারা বলতো কোনো কিছু নাই, কিন্তু এটাকে যে একটা শূন্য ভ্যালু দিবে সেই জিনিসটা অনেকেই ভাবতে পারে নাই। তারপর ভারতীয়রা, ঠিক আছে, ভারতীয় একজন মানুষ, তোমরা অনেকেই জানো কে, সে বললো কি ওকে কোনো সমস্যা নাই, শূন্য বানাই দাও, একে এখন থেকে ডাকবা শূন্য, শূন্যের একটা ভ্যালু আছে। তখনই বাকি সবাই বলতেছে ও মাই গড, কি বানাই ফেলছেন আপনি। এই শূন্যের তাৎপর্য পরবর্তীতে শুরু হয়, এবং এই শূন্য না থাকলে কিন্তু কত জিনিস চেঞ্জ হয়ে যেত, তোমার আইডিয়াও নাই। ঠিক আছে, তো জীবনেও এই শূন্যের অনেক গুরুত্ব আছে। তোমার কাছে মনে হতে পারে তুমি আজকে মানে শূন্য, বা তোমার হয়তো কোনো বিশেষ ট্যালেন্ট নাই, তোমার হয়তো বা কোনো বিশেষ স্কিল নাই, তোমার আশেপাশের মানুষজন তোমাকে এটা বলতে পারে যে না তোমাকে দিয়ে কিছু হবে না, কিন্তু মনে রাখবা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা মানুষ আশরাফুল মাখলুকাত, আর আশরাফুল মাখলুকাত কোনো না কোনো কাজের জন্যই আল্লাহ সৃষ্টি করছেন। তাই তুমি আজকে হয়তো জানো না তোমার দ্বারা আসলে এই পৃথিবীর কি কল্যাণ হবে, কিন্তু যেদিন তুমি জানতে পারবে তখন তুমি তোমার তাৎপর্য বুঝতে পারবে। তাই মনে রাখবা শূন্যের যেমন গুরুত্ব আছে তেমনি তোমারও গুরুত্ব আছে। জাস্ট সময়ের একটা অপেক্ষা, যেই সময়তে তুমি আসলে নিজেকে জানতে পারবে। ওকে, তো এখন যেটা দেখো, এই শূন্য আবিষ্কারকে আধুনিক গণিতের একটি অন্যতম যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচনা করা হয়। শূন্য আবিষ্কারকে তখন বলছে ও মাই গড, কি ঘটনা ঘটাই ফেলছে, চলো সবাইকে মিষ্টি খাওয়াই। ঠিক আছে, এরকম ঘটনা ঘটে গেছে। তারপরে কি হয়েছে দেখো, এখানে উল্লেখ্য যে শূন্য ব্যবহারের ফলে সংখ্যা পদ্ধতিতে বিস্ময়কর অগ্রগতি হলেও খ্রিস্টীয় শাসকরা, মানে তখন তো খ্রিস্টান শাসক ছিল, তখন এই খ্রিস্টীয় শাসকরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করায় দীর্ঘদিন সেটিকে ঠেকিয়ে রাখার চেষ্টা করছিল। মানে তারা কেন বিশ্বাস করতো আমি জানি না, কিন্তু খ্রিস্টীয় শাসকরা শূন্য মানে আনতে দিত না সামনে, শূন্যের ব্যবহার করতে দিত না, বলতো এটা হলো শয়তানের রূপ। ঠিক আছে, তারা বলার চেষ্টা করত, এরপরে তারা অনেকদিন ঠেকায় রাখছিল, কিন্তু তারপরও শূন্য তার তাৎপর্য নিয়ে একটা সময় আমাদের কাছে ধরা দেয় এবং আমরা ব্যবহার করা শুরু করি, এবং চারিদিকেই কিন্তু শূন্যের ব্যবহার আছে। ওকে, তারপরে দেখো খুব সুন্দর মতো বলছে যে আনুমানিক 600 খ্রিস্টাব্দে সর্বপ্রথম ভারতীয় গণিতবিদ আর্যভট্ট, নাম এমন নাই যে তোমরা শুনো নাই, সবাই শুনছো, ভারতীয় গণিতবিদ আর্যভট্ট এটা উদ্ভাবন করেছিলেন। এবং 628 খ্রিস্টাব্দে, একটু পরে 628 খ্রিস্টাব্দে ভারতীয় গণিতবিদ ব্রহ্মগুপ্ত শূন্যের ব্যবহার সম্পর্কিত নিয়ম কানুনের ধারণা তার ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত নামক বইতে প্রকাশ করেন, সংস্কৃত কোন একটা বই আর কি। সেখানে কি বলছে, শূন্য দ্বারা আসলে কি কি ব্যবহার করা যায়, শূন্যের ব্যবহার কেমনে আমরা করব, সেটা নিয়ে একটা সুন্দর বই লিখছিলেন। এখন মায়ান এবং চীন সংখ্যা পদ্ধতি মাত্র 2-3টি চিহ্ন দ্বারা ব্যবহার করে লেখা হতো, কিন্তু পরবর্তীতে এইরকম হাতে লেখার সময় পাশাপাশি অসংখ্য চিহ্ন বসানোর বিড়ম্বনা থেকে বাঁচার জন্য ভারতীয়রা সংখ্যা পদ্ধতিতে 1 থেকে 9 পর্যন্ত 9টি এবং শূন্যের জন্য একটি চিহ্ন দ্বারা করাইয়া বর্তমান যেই ধরনের আমরা অঙ্ক বা ডিজিট ব্যবহার করি সেই রূপরেখা তারা তৈরি করে। ঠিক আছে, এইটুক পর্যন্ত আমরা বুঝছি, একটা ইতিহাস পড়ে ফেললাম, অনেক ইতিহাস জানলাম। তোমাদের এই ইতিহাস জেনে কেমন লাগলো সেটা এখন কমেন্ট সেকশনে তোমরা জানাইতে পারো, আগে একটু জানাবা।
ওকে, আমি কিন্তু অনেকের কমেন্ট দেখতেছি। ওকে 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 ওকে, এই যে আছি আমি, ঠিক আছে, অনেক সুন্দর অনেক সুন্দর। ওকে 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 ভাইয়া, কই বই কিনবো? বোর্ডের বইটা কিনবা, আর ওরিয়েন্টেশন ক্লাসটা দেখে নিতে পারো। মুজিবুর রহমান স্যারের বইটা কিনে ফেলতে পারো এখন, ঠিক আছে? মুজিবুর রহমান স্যারের বইটা কিনে ফেলবা, তাহলে হবে। ওকে, সাউন্ড তো ঠিকঠাক মতোই শোনার কথা। হ্যাঁ, সাউন্ড ঠিকঠাক মতোই আছে। ওকে, হুম, এগুলা কি মুখস্থ করবো? জাস্ট এটা পড়ার জন্য পড়া, তেমন এখান থেকে নবীর থেকেও আসবে না, জাস্ট জানানোর জন্য। এখন আমরা যেগুলি পড়া শুরু করতেছি সেখান থেকেই আসলে তোমাদের কোশ্চেনে বেশি আসবে, ঠিক আছে? আবার আমি একটু যদি অফ করি, অফ করে আমি আবার তোমাদেরকে বলতেছে। ওকে, দেখো, সংখ্যা আসলে কি? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ ও পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে? সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ ও পরিমাপ করার জন্য সাধারণত ব্যবহৃত হয়, ঠিক আছে? সংখ্যা এমন একটা উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ ও পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়, এটা বুঝতে হবে। তার মানে সংখ্যা দিয়ে আমরা কোনো কিছু গণনা করতে পারি, পরিমাপ করতে পারি, পরিমাণ বের করার জন্য ব্যবহৃত হয়। সংখ্যাকে প্রকাশ করার জন্য বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, এগুলোকে অঙ্ক বা ডিজিট বলা হয়, ঠিক আছে? অঙ্ক বা ডিজিট বলা হয়, এগুলোকে অঙ্ক বা ডিজিট বলা হয়। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হলো অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হলো অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হলো অঙ্ক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক কি? অঙ্ক, এটা বুঝতে হবে, ঠিক আছে? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকী হলো অঙ্ক। তার মানে সংখ্যা তৈরি করতে হলে ফার্স্টে অঙ্ক লাগে, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। দেন দেখো এখানে আরো কি বলছে, এখানে এই জিনিসগুলো একটু নোট করতে পারো। 1 নাম্বারের জন্য আসতে পারে, সংখ্যাকে প্রকাশ করা এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। প্লিজ একটু নোট করতে পারো, প্লিজ একটু নোট করো, এগুলো আসলে 1 নাম্বারের জন্য জ্ঞানমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, তো নৈবিত্তিকের জন্য ইম্পর্টেন্ট, তো এগুলো একটু নোট করো। সরি, একটু ঠান্ডা লাগছে। ওকে ওকে, দেখো, সংখ্যাকে প্রকাশ করা এবং গণনা করা পদ্ধতিকে আমরা কি বলতেছি? সংখ্যা পদ্ধতি বলতেছি। এখন সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা তোমার জানতে হবে। প্রথমে হলো যেটা বলছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেম বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? নন পজিশনাল, ঠিক আছে, নন পজিশনাল, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এই জিনিসগুলাই পুরাপুরি ডিপেন্ড করে অবস্থানের উপর বা স্থানীয় মানের উপর ডিপেন্ড করে এই দুইটা সংখ্যা পদ্ধতি তৈরি হয়, পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল কেমন দেখো, যেমন ধরো 90, ঠিক আছে, 99, এগুলি কিন্তু তোমরা জানো। 67 আর 76 দুইটা কিন্তু পজিশনের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়ে গেছে, বাট এরকম যদি হইতো রোমান সংখ্যা পদ্ধতি, দুইটাই কিন্তু সেম, ঠিক আছে?
কারণ এটা উলটপালট করলে সেম বোঝায়। এটাই হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এই দুইটা। এরকম যেই জিনিসগুলাতে স্থানীয় মান বা অবস্থানের উপর ডিপেন্ড করে আসলে এগুলি চেঞ্জেস হয়, সেগুলো হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ওকে, এই পদ্ধতিতে একটি সংখ্যা যে প্রতীকগুলো দিয়ে প্রকাশ করা হয়, সেই প্রতীকগুলোর সংখ্যার অবস্থানের উপর ভিত্তি করে সংখ্যার মান কম বেশি হতে পারে। ঠিক আছে, সংখ্যার মান কম বেশি হতে পারে। এখানে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য দরকার, এখানে কোনো একটা সংখ্যার মান বের করার জন্য কি কি দরকার? সংখ্যার ঠিক আছে, সংখ্যায় ব্যবহৃত, এটা মনে রাখবা যে একটা কোনো একটা সংখ্যার মান বের করার জন্য কি কি দরকার? তিনটা জিনিস দরকার। তিনটা জিনিস দরকার। সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর 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 নিজস্ব মান। ঠিক আছে, অঙ্কগুলোর নিজস্ব মান। সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। ঠিক আছে, সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান। সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে আলোচনা করা হইতেছে, সংখ্যা পদ্ধতিটির বেস বা ভিত্তি, বেস বা ভিত্তি। ওকে, দেখো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। ঠিক আছে, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি। এরপরে যেটা আসে সেটা হলো যে গুলো নিজস্ব মান সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান। স্থানীয় মান, সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান, এই তিনটা জিনিস আমাদের এখানে থাকতে হবে। ঠিক আছে, সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান। বুঝতে পারছি? এখন একটা জিনিস বুঝো, সংখ্যা ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান, এই তিনটা জিনিস তোমার যদি থাকে তাহলে তুমি সংখ্যার মান বের করতে পারবা। তো এইটুকু পর্যন্ত কারা কারা বুঝছো তোমার একটু জানাবা। ঠিক আছে, ওকে, তার মানে এই তিনটা আমাদের একটু নোট করো, যে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, আর একটা হলো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান। এই তিনটাই আমি বুঝাবো কি কাজে ব্যবহৃত হয় বা কেন ব্যবহৃত হয়, এই জিনিসটা আমি বুঝাবো। এটি সামনের স্লাইডেই আমি সেটা বুঝাবো। ঠিক আছে, তো আমি বুঝাবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো স্থানীয় মান, এইটা আমরা করব, কোনো সমস্যা নাই।
এই তিনটাই বুঝাবো যে কি কি কাজে ব্যবহৃত হয়। আমরা পরবর্তী স্লাইডে এটা খুব সুন্দর মতো যারা নোট করছো ভালো করছো বা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি এটা এখনই এক্সাম্পল সহ বুঝাবো। ঠিক আছে, এক্সাম্পল সহ বুঝাবো, কোনো সমস্যা নাই। ওকে, আমরা এই তিনটা জিনিস বুঝলাম যে কোন একটা সংখ্যার মান বের করার জন্য এই তিনটা দরকার। এখন দেখো সংখ্যাটি ব্যবহৃত হলো নিজস্ব মান ও স্থানীয় মান বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, আহ তো তার আগে আমি একটা জিনিস বুঝাই, সেটা হলো বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তি হলো ওই সংখ্যা পদ্ধতিতে কতগুলো মৌলিক বা স্বতন্ত্র, যেটি বল না কেন, মৌলিক অঙ্ক রয়েছে, মৌলিক অঙ্ক রয়েছে, মৌলিক অঙ্ক বা ডিজিট রয়েছে, মৌলিক অঙ্ক বা ডিজিট রয়েছে, সেটাকে বোঝায়। রয়েছে সেটাকে বোঝায়। ঠিক আছে, সেটাকে বোঝায়। ঠিক আছে, এটা হলো ফার্স্টে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া বেজ বা ভিত্তি তাহলে কি? দেখো আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, সেটাকে ডেসিমাল বলে সাধারণত, এটা আমরা আরো আলোচনা করব। ধরো ডেসিমাল, এখন ডেসিমালে ইউনিক নাম্বার কি কি আছে দেখো। ইউনিক নাম্বার আছে 0 থেকে 9। ঠিক আছে, 0 থেকে 9। আসো আমরা গুনি। ফার্স্টে দেখো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ধরো 10টা নাম্বার আসে 0 থেকে 9 পর্যন্ত। টোটাল কয়টা নাম্বার আসতেছে? 10টা নাম্বার আসতেছে। 10, তার মানে এইটা হইলো ডেসিমালের ভিত্তি। বুঝছো? এখন এই ভিত্তি কোন কাজে লাগে সেটা আমরা এখন বুঝাবো। দেখো এখন দেখো ডেসিমাল নিয়ে একটা আলোচনা, মনে করো যে উদাহরণ দেই ডেসিমাল নিয়ে। ধরো এরকম নাম্বার আছে 9, 2, 5, 6। ঠিক আছে, 9, 2, 5, 6, এটা একটা নাম্বার। এখন তোমাকে যদি বলি ভাইয়া কত এই নাম্বারটা, তুমি বলবো ভাইয়া 9,205 মানে 50, তারপরে 6। জিনিসটা অনেকটা এরকম বলবা না তুমি? দেখো 9,205, ঠিক আছে, 9,205, তার মানে 9টা হাজার, 2টা শত মানে 200, 5, 10 মানে কি 50, 6। এই জিনিসটাকে এরকম লেখা যায়। দেখো তো 9 ইন্টু 1000 প্লাস 2 ইন্টু 100 প্লাস 5 ইন্টু 10 প্লাস 6 ইন্টু 1, তাই না? 6 ইন্টু 1, ভালো কথা। এভাবে লেখা যায়। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। 9,000, তার মানে 9 ইন্টু 1000 9,000 প্লাস 2 ইন্টু 100 200, 5 ইন্টু 10 50 প্লাস 6 ইন্টু 1 কত? 6। এটাকে আরেকটু সুন্দর করে দেখো তো, 10 টু দি পাওয়ার কিউব মানে কত? 1000। পরেরটায় দেখো কত লেখা যায়? 2 ইন্টু 10 টু দি পাওয়ার স্কয়ার মানে কত? 100। তারপর দেখো তো এটা কত লেখা যায়? 5 ইন্টু 10 টু দি পাওয়ার 1 লেখা যায় না? 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 1 লেখা যায়। আচ্ছা একটা জিনিস বলো তো, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে, কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 দেই, সেটার ভ্যালু কত? 1 হয়ে যায় না? তাহলে আমি 10 টু দি পাওয়ার 0 লিখতে পারি না? তাহলে 6 ইন্টু 1 হইতো। এখন একটা জিনিস তুমি খেয়াল করো তো ভাইয়া, একটা জিনিস তুমি খেয়াল করো তো, এটা দেখলে তুমি বুঝে যাবা। দেখো এইটার ভ্যালু 9, এইটার ভ্যালু 2, এইটার ভ্যালু 5, এটার ভ্যালু 6। এটা সারা জীবনই 5 অবশ্যই 6 এর থেকে ছোট হবে, 2 অবশ্যই 5 আর 6 এর থেকে ছোট হবে, এবং 9 হলো সবার থেকে বড় হবে। আমরা এইভাবে প্যাটার্ন শিখছি না? কারণ 0 থেকে আস্তে আস্তে বড় হয়, তাই না? এগুলা তাদের নিজস্ব মান। তার মানে 9, 2, 5, 6। ঠিক আছে, এই যে 9, 2, 5, 6, এগুলো তাদের কি মান বলো? নিজস্ব মান। এই নিজস্ব মান সবসময় 9ই থাকবে। ওরে কখনোই তুমি 8 বলতে পারবা না, ওর মান 9। 9 মানে 8 এর থেকে বড়, 7 এর থেকে বড়, সবার থেকে বড়, তাই না?
এগুলো তাদের নিজস্ব মান। নিজস্ব মান বুঝে ফেলছি, নিজস্ব মান বুঝে ফেলছি। স্থানীয় মান কি? এইবার আসতেছে ভাই স্থানীয় মান। দেখো ভাইয়া, 2, এই যে 2, এই দুইটার আগে বসছে বা বামে বসছে, দ্যাটস ওয়াই 2 এর সাথে কত গুণ হইছে? ডেসিমালের বেস কত? ডেসিমালের বেস কত? 10। কখনো এইভাবে চিন্তা করো নাই কিন্তু। ডেসিমালের বেস কত? 10। ওই 10 এর পাওয়ার 2। 5 6 এর আগে বসছে, তাই 10 এর পাওয়ার 1। 6 কারো আগে বসে না, একদম লাস্টে বসছে, তাই 10 এর পাওয়ার 0। তার মানে যত বাম দিকে যাইতে থাকবো তত পাওয়ার বাড়তে থাকবে অবস্থানের কারণে। তার অবস্থানের কারণে ধরো তুমি যেমনই হও, তোমার চেহারা যেমনই হোক না কেন, কিন্তু তুমি অনেক শিক্ষিত হয়ে গেছো, এখন তোমাকে মানুষ সম্মান করে, তোমার অবস্থানের কারণে সম্মান করে। ঠিক আছে, তোমার নিজের একটা পরিচয় আছে, বাট তোমার অবস্থানের কারণে এখন ধরো তোমাকে এখন সবাই কি বলে, ম্যাজিস্ট্রেট ডাকে, পুলিশ ডাকে, অবস্থানের কারণে। তেমনি তার অবস্থানের কারণে দেখো কি হচ্ছে, 10 এর পাওয়ার আকারে বাড়তেছে, তার ভ্যালু গুলা বাড়তেছে। তার মানে নিজস্ব মানের সাথে স্থানীয় মানগুলাও যুক্ত হওয়া শুরু করছে। স্থানীয় মানগুলা যুক্ত হইয়া ভ্যালু বাড়ায় ফেলতেছে। স্থানীয় মানগুলা হইয়া ভ্যালু বের হওয়া শুরু করতেছে। দ্যাটস ওয়াই এইটার ভ্যালু এখন তখন আমরা বলতে পারি 9250 বা 56। 5 10 × 6 56। দেখতে পাচ্ছ অবস্থানের কারণে কত কিছু চেঞ্জেস হয়ে গেছে। ওকে, কারা কারা বুঝছো? এখন স্থানীয় মানও বুঝাই ফেলছি, নিজস্ব মানও বুঝাই ফেলছি, ভিত্তিও বুঝাইছি। কারা কারা বুঝছো? ওকে, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। নিজস্ব মান, তাদের নিজস্ব মানগুলো যে 9 9 অবশ্যই, আমরা তোমারে যদি জিজ্ঞেস করি 9 কার থেকে বড়, অবশ্যই 5 এর থেকে বড়, 6 এর থেকে বড়, কারণ এটাই তো আমরা সাজাই, তাই না? এটা তাদের নিজস্ব মান। যেমন 9 × 10³ 9000, এখানে যদি 8 থাকতো 8000, তাই না? 8000 9000 এর থেকে ছোট, বাট তার নিজস্ব মানের কারণে ছোট হয়েছে, বাট পাওয়ার তো সেমই আছে, তাই না? পাওয়ার সেমই আছে না? এই স্থানীয় মানগুলা জাস্ট অবস্থানের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। বুঝতে পারছি? আর ভিত্তিটা কি, যতগুলা ইউনিক সংখ্যা, যেমন ডেসিমালে ইউনিক সংখ্যা কত? 10টা। ঠিক আছে, দারুণ জিনিস। ওকে, আবার একটু অফ করি, আবার চালাই দিব না, কোনো সমস্যা নাই। ওকে, এরপরে দেখো কি আছে, এই জিনিসগুলো একটু বুঝবো। এমএসডি, এলএসডি, রেডিক্স পয়েন্ট, ডেসিমাল পয়েন্ট, ইন্টিজার, ফ্র্যাকশন। এখন একটা জিনিস দেখো, ধরো তোমার এরকম ভ্যালু আছে 9 5 6, ঠিক আছে, এরপরে একটা ডট দিছি, তারপরে আসছে 7 5 1। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে যে নাম্বার, এটা হলো 956.751, তাই না? এখন এই যে যে অংশটা আর এই যে যে অংশটা, এটা একটা জিনিস দেখো, এইটাকে আমরা বলতে পারি পূর্ণাংশ, আর এটাকে বলতে পারি আমরা ভগ্নাংশ। ঠিক আছে, এটাকে বলতে পারি আমরা ভগ্নাংশ, পূর্ণাংশ, ভগ্নাংশ, কারণ আমরা জানি সেটা। এখন এখানে একটা জিনিস দেখো, এটাই আমার ইন্টিজার, এইটাই আমার ফ্র্যাকশন, তো আমরা এটাকে লিখতে পারি ইন্টিজার, ইন্টিজার অংশ, ইন্টিজার এই অংশটুকু, মানে দশমিকের আগের অংশটুকু ইন্টিজার, আর ভগ্নাংশ মানে এটা হলো ফ্র্যাকশন। ঠিক আছে, এটাকে আমরা বলতেছি ফ্র্যাকশন বা ভগ্নাংশ। এই যে দশমিক, এই দশমিকটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। ঠিক আছে, এই দশমিকটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট অথবা ডেসিমাল পয়েন্ট। রেডিক্স পয়েন্ট অথবা ডেসিমাল পয়েন্ট, বুঝতে পারছি? ওকে, আরেকটা জিনিস শিখবা,
সেটা হলো যে এই যে নাম্বার, যখন নাম্বার লেখা হবে এই নাম্বারের সর্ববামে, ঠিক আছে, আমি যদি এইভাবে চিন্তা করি, আমার হাতের বামের একদম বামে যে সংখ্যাটা থাকবে এই ক্ষেত্রে সংখ্যাটা কত, 9, এইটাকে বলা হয় এমএসডি, এটা মনে রাখবা। আর আমার হাতের যদি আমি এখানে এইভাবে ধরি, আর ডানের একদম লাস্টের যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বলতেছি এলএসডি। এখন এই এমএসডি আর এলএসডি মানে কি? এমএসডি আর এলএসডি এর মানে হলো, এমএসডি মানে হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এলএসডি হলো লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, ঠিক আছে। এলএসডি মানে হলো লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, দুইটা অংশ, একটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর এলএসডি মানে হলো লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর মাঝখানে এটা হলো রেডিক্স পয়েন্ট বা ডেসিমাল পয়েন্ট, যেটাই বলা হোক না কেন। এই অংশটাকে বলা হয় পূর্ণাংশ, ওই অংশটাকে বলা হয় ভগ্নাংশ, ঠিক আছে। পূর্ণাংশ আর একটা হলো ভগ্নাংশ। এখন এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে। তো এইখানে সব জিনিস দেওয়া আছে। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এমএসডি বলা হয় কেন? একদম যত সংখ্যা, এখানে যদি আরেকটা সংখ্যা বাড়তো, ধরো 9 এর আগে যদি আরেকটা সংখ্যা বাড়াইতাম, ওইটা তখন এমএসডি হয়ে যেত। আবার এই 1 এর পরে যদি আরেকটা সংখ্যা আসতো, ওইটা এলএসডি হয়ে যেত। মানে একদম এইটা আমরা যদি এরকমও ধরি, মানে এই অংশের একদম শেষেরটা হলো এলএসডি, আর এইটার একদম বামে যদি বলি তাহলে সেটা হলো এমএসডি। এখন মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এখন তোমাকে আমি যদি বলি, ধরো তোমার সালামির বিষয়টা, ধরো তুমি সালামির সময় বলতেছো ভাইয়া 956 জায়গায় ধরো 856, 100 টাকা কমে যাচ্ছে। জাস্ট এই সংখ্যাটা চেঞ্জ হওয়ার সাথে সাথেই 100 কমে যাচ্ছে। এখানে যদি 7 বসায় দিই 756, তোমার কি টার্গেট থাকবে যে একদম বামের যে সংখ্যাটা আছে সেটা সব থেকে বেশি যাতে হয়? তাইলেই তো তোমার আসলে ইম্পর্টেন্ট, তাই না? তাহলে এই কারণে এটা হলো এমএসডি বলে। লাস্টের ওই ভগ্নাংশের সংখ্যা যত, খুব একটা পাত্তা নাই। আরে ওইখানে 751 পয়সা, 700 মনে করো যে 50 পয়সা হোক, পার্থক্য নাই, একেবারে সমস্যা। তার মানে বামের যে সংখ্যাটা আছে সেটা যদি কমে বাড়ে তাহলে অনেক চেঞ্জেস চলে আসে। এই কারণে এটাকে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, তার মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিট বলা হয়। আর ওইটা পাত্তা নাই, চলে যাক, বুঝতে পারছি। তো এইভাবে হলো চিন্তা করা হয়। তো এইটা কারা কারা তুলছো আমার একটু জানাও। পিডিএফ দেবেন না? অবশ্যই দিব। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে ওকে। ওকে, জোস না, জোস। ওকে ওকে ওকে, আগে তোলা হয়েছে। ওকে ওকে, জোস 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 জোস, করে ফেলো করে ফেলো। একজন লিখছে ভাইয়া আপনি অনেক মজা করেন। কই মজা করলাম? ভাইয়া অ্যাপে কোথায় পিডিএফ দেখা হয়? যেখানে তুমি এখন লাইভ ক্লাস দেখতেছো, আধা ঘন্টা পরেই দেখবা ওইটার নিচেই তোমার নোটটা চলে যাবে, ঠিক আছে? ক্লাস শেষের আধা ঘন্টা পরে। ওকে ওকে, জোস 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 জোস। ওকে, অনেক কিছু আমরা বুঝছি। ওকে, এটা জাস্ট একটা র্যান্ডম উদাহরণ দিছে, ঠিক আছে, যে কোনো সংখ্যার জন্য এরকম হয়। ওকে, আমরা যদি একটু এখন আবার পজ করি। ওকে, একজন লিখছে ভাইয়া আমাকে চিনছেন? তাহিয়া আঞ্জুম, তোরে তো চিনি ভাইয়া, তো অ্যাডভান্স আইসিটি কোর্স করছিলি, তোর তো চিনি। ওকে, এখন পজিশনাল সংখ্যা পদ্ধতি আর প্রকারভেদটা আমরা শিখবো।
তো পজিশনাল মানে কি স্থানীয় বা অবস্থানের উপর ডিপেন্ড করে যেগুলো হয়, যার স্থানীয় মান আছে। এখন এইটার আবার 4টা পদ্ধতি আছে। 4টা পদ্ধতি কি কি? একটা দেখো বাইনারি, বাইনারি, এরপরে আছে অক্টাল, তারপরে আছে ডেসিমাল, যেটা আমরা সবসময় ব্যবহার করি, এরপরে আছে হেক্সাডেসিমাল। ঠিক আছে, বাইনারি, অক্টাল, সরি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 ধরনের, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, 4 ধরনের টোটাল আছে। ঠিক আছে, 4 ধরনের, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। এরপরে কি আছে? ফার্স্টে আসলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলি। ভিত্তি বা বেজ, ভিত্তি বা বেজ কত ডেসিমাল সংখ্যা পদ্ধতির? আসলে 10। কত? 10। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া 10 কেন? ডিজিট গুলো আমরা হিসাব করি। দেখো ডেসিমালে আমরা কি কি ব্যবহার করতে পারি? ইউনিক, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হলো ইউনিক ডিজিট। এর বাইরে আমি কখনো ইউজ করতে পারি? পারি না, তাই না? ডিজিট বা অঙ্ক সমূহ কয়টা আছে? 10টা। দেখো গুণে দেখো, তুমি 10টা পাবা। তাহলে মোট ডিজিটের সংখ্যা কয়টা? 10টা, যেটা আমরা প্রতিদিন লাইফে ইউজ করি। তাই যেহেতু 10টা অঙ্ক টোটাল আছে, এই কারণে এর ভিত্তি কত? 10। বুঝতে পারছি? টোটাল কত? 10। এরপরে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত ভাইয়া? 2। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া 2 কেন? কারণ এর মাত্র 2টা অঙ্ক আছে, 0 আর 1, এই 2টা ছাড়া করতে পারে না। তাই এর ভিত্তি কত? 2। বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? 2। ওকে, এরপরে দেখো কি আছে, বাইনারি নিয়ে অনেক কথা বলছে যে ডিজিটাল ইলেকট্রনিক্স এর জন্য দশভিত্তিক সংখ্যা খুব কার্যকর নয়। 10টি চিহ্নের জন্য 10টি ভিন্ন ভিন্ন ভোল্টেজ ব্যবহার করে ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করা বাস্তবসম্মত নয়। 2টি চিহ্নের জন্য 2টি ভোল্টেজ লেভেল তুলনামূলকভাবে অনেক সহজ, সেজন্য ভুংচুং ভুংচুং অনেক কিছু লিখছে। আমি জানি এসব ভুংচুং ভুংচুং তুমি কিছু বুঝবা না, আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো আমরা একটা জিনিস বুঝি না, যে ফ্যান চললে ফ্যান অন আছে, ফ্যান চললে না চললে আমরা বলতেছি অফ আছে। 2টা স্টেট। কয়টা স্টেট? 2টা স্টেট। মানে চলতেছে অথবা চলতেছে না। কত সুন্দর জীবন হয়ে যেত, ভালো আছি অথবা ভালো নাই। ভালো, ওই যে একটা গান আছে না, যে ভালো আছি ভালো থেকো, তারপর কি যেন বলে, চিঠিতে লিখো, যে যাই হোক। এরকমই 2টা স্টেট সবসময়, মানে হয় তোমার চলতেছে অথবা চলতেছে না। খুব সুন্দর। ডেসিমাল দিয়ে এটা কি তুমি প্রকাশ করতে পারবা না, বাট বাইনারি দিয়ে বলতে পারবা। যখন কোনো জিনিস চলতেছে সেটা মানে 1, যখন কোনো জিনিস চলতেছে না সেটাকে বললো 0। 2টা স্টেটের মধ্যে জীবনটাকে সহজ করে ফেলা হয়েছে। ঠিক আছে, দারুণ জিনিস। এমন যদি হইতো তাহলে ভালো হইতো, তাই না? কিন্তু দেখো কিছু কিছু মানুষ আছে, তুমি যদি যাদের জিজ্ঞেস করো ভাই তুই কি ভালো আছিস, তার উত্তর সোজা সাপটা না। সে বলবে না যে ভালো আছি অথবা ভালো নাই, জীবনটা সুন্দর হয়ে যেত। কিন্তু সে বলবে কি, ভালো তো আছি, বাট মাঝে মাঝে মন খারাপ হয়, আবার মাঝে মাঝে মন ভালো হয়, আবার মাঝে মাঝে হাসি, আবার মাঝে মাঝে কাঁদি। তো এরকম যদি হয় তাহলে আসলে এটা আসলে চিন্তা করা যায় না। বাট ডিজিটাল ইলেকট্রনিক জীবনটা অনেক সুন্দর করে দেয়। আইদার মানে চলতেছে অথবা চলতেছে না, তার মানে অন হইতেছে, আরেকটা হলো অফ হইতেছে। অন হইলে 1, অফ হইলে 0, এর মধ্যে শেষ হয়ে গেছে। এই কারণে ডিজিটাল ইলেকট্রনিক্সে দেখবা সব জায়গায় বাইনারি জিনিসটা ব্যবহার করা হয় বেশি, কারণ এই জিনিসটার মাধ্যমে জীবনটাকে সহজ করে তোলা যায়। এবং সকল ধরনের ডিজিটাল ইলেকট্রনিক্সে বাইনারি নাম্বারটাই ব্যবহার করা হয়। মনে রাখবা, সকল ধরনের ডিজিটাল ইলেকট্রনিক্সে বাইনারি নাম্বার সিস্টেমটাই ব্যবহার করা হয়, কারণ জটিলতা কমায়, জীবনকে জটিলতাতে মুক্ত করতে হবে। বুঝতে পারছি? এখন দেখো সামনে কি আছে, অক্টাল সংখ্যা পদ্ধতি। এবার আসতেছি অক্টালে। অক্টালে কি বলছে ভাইয়া? দেখো, যে সংখ্যা পদ্ধতিতে 8টি অঙ্ক বা ডিজিট চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। কম্পিউটারের অভ্যন্তরে বিভিন্ন কাজের ব্যাখ্যার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ব্যবহৃত ডিজিট গুলো হলো, দেখো এখানে টোটাল 8টা ডিজিট আছে, তাহলে 0 থেকে শুরু হয়েছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। টোটাল যদি হিসাব করো তাহলে বেস বা ভিত্তি কত হবে?
বেস বা ভিত্তি হবে 8, বেস বা ভিত্তি কত হবে? 8 হবে। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, যেটা বলছিলাম। এখানে একটা সুন্দর কথা বলছে, সুইডেনের রাজা সপ্তম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। জানার জন্য জেনে রাখতে পারো। আধুনিক কম্পিউটার তৈরির প্রাথমিক অবস্থায় ওই ইউনিক্স সিস্টেমে অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা। যাক, ভালো কথা, ব্যবহার করুক। তো এইটুক পর্যন্ত মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেছে। যেহেতু আমরা অনেকক্ষণ পড়াশোনা করছি, আমরা একটা শর্ট ব্রেক নিয়ে নেব। ঠিক আছে, শর্ট ব্রেক নেব, দেখি কয়টা বাজে। আমরা 7:30টায় আবার শুরু করব। ঠিক আছে। ঠিক আছে, অনেক কিছু আমরা শিখে ফেলছি, এখন আমরা একটা ব্রেকে যাব। তোমরা একটু মুখে পানি দাও, জোস হবে। ঠিক আছে।
আপনার ক্লাসে ব্রেক না দিলে হয়, কারণ আপনি এত মজা। ওকে, ভালো লাগতেছে? ক্লাস ভালো লাগতেছে? কাদের নাকি ভয় লাগতো আইসিটি তে? আর ভয় লাগে? এই তো ভয় লাগবে না, জোস। আবার বলে হালকা, আরে পিটাইয়া শেষ করে ফেলবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ইজি জিনিস, বুঝছো? মানে ভয়কে দূর করে ফেলবো, কোনো ভয় নাই। ভাই ক্লাস নোট কি তুলতে হবে? ভয় চলে গেছে, জীবনটাই সুন্দর। আমি যেখানে আছি সেখানে কোনো ভয় পাবা না, ঠিক আছে? কোনো ভয় পাবা না, জীবনটা সুন্দর, আইসিটি আরো সুন্দর, আর আমি তো আছি। ওকে 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 ওকে, অনেকে আবার চলে আসতেছে। একজন লিখছে কিসের ভয় রুমান ভাই থাকতে? এই তো, কোনো ভয় নাই। ওকে ওকে ওকে, এখন আমরা আবার একটু কমেন্ট সেকশনটা অফ করি। আবার মনে করো যে যখন শুরু করে দিব না। হ্যালো, হ্যাঁ, আমরা একটু কমেন্ট সেকশনটা অফ রাখি, আবার একটু পড়ি, পরে আবার অন করে দেব না। ঠিক আছে, ওকে। দেখো, এরপর আছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন হেক্সাডেসিমাল কেমন ভাইয়া? হেক্সাডেসিমালে বলে যে সংখ্যা পদ্ধতির 16টি অঙ্ক থাকে, বাবারে বাবা, চিহ্ন ব্যবহার করে তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন হেক্সাডেসিমালের ভিত্তি কত হয়? 16, তার মানে 16টা ইউনিক ডিজিট আছে। কাজে এটাকে প্রকাশ করার জন্য কতটি অঙ্ক প্রয়োজন? 16টি অঙ্ক প্রয়োজন। এখন এই 16টি অঙ্কের জন্য কেমনে করব? দেখো, ওরা বলছে ডেসিমাল সংখ্যা থেকে 0 থেকে 9, তার মানে 0 1 2 3 4 5 6 7 8 9, এরপরে তো আর কোনো অঙ্ক নাই, তাহলে 16টা বানাবো কেমনে? হেক্সাডেসিমালে 16টা বানাবো কেমনে? ভাইয়া 10টা তো বানাইছি, এরপরে কি? এরপরে যখন যেটা হয় সেটা হইলো যে আমরা এবিসিডি নিয়ে আসি, এ বি সি ডি ই, আরেকটা হলো এফ। তুমি যদি গণনা করো তাহলে দেখবা যে 16টা হয়ে গেছে, এবং এর সমতুল্য ভ্যালু হইলো আলটিমেটলি 10 বুঝাই, এটা 11 বুঝাই, এইটা 12 বুঝায়, এইটা 13 বুঝায়, এটা 14 বুঝায়, আর এটা 15 বুঝায়। এই টোটাল 16টা। এটাই হলো আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে টোটাল 16টা। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি টোটাল কয়টা? 16টা, 0 থেকে এফ পর্যন্ত টোটাল 16টা। বুঝতে পারছি? দারুণ জিনিস। ওকে, এখন দেখো, আমরা যদি এক নজরে পজিশনাল সংখ্যা পদ্ধতি জিনিসটা একটু দেখি, কি বলছে দশমিক বা হেক্সাডেসিমাল, তাহলে কি আমরা একটু এক নজরে সবকিছু দেখার চেষ্টা করব, সবাই একটু দেখবো। দেখো, সংখ্যা পদ্ধতি দশমিক বা ডেসিমাল যেটা আমরা ব্যবহার করি, বেস বা ভিত্তি কত? 10। প্রতীক বা চিহ্ন কয়টা আছে? 0 থেকে 9। টোটাল কয়টা সংখ্যা? 10টা। উদাহরণ কেমন? 1 2 5 8 7, 1 2 5 8 7। এরপরে আসি বাইনারিতে। বাইনারি বেস বা ভিত্তি কত? 2। প্রতীক বা চিহ্ন কত? 0 আর 1, মানে 0 আর 1 ছাড়া এই সংখ্যা পদ্ধতিতে আর কোনো সংখ্যা নাই। নাই রে বাবা, নাই। তো এইটার উদাহরণ দিতে গেলে 1 0 1 0 1 1 1 1, রোবটের নাম্বারের মতো। ওকে, এরপর আসে কি অক্টাল। অক্টালের বেস বা ভিত্তি কত? 8, তার মানে 0 থেকে শুরু হয়ে 7 পর্যন্ত টোটাল 8টা অঙ্ক আছে। হিসাব করো, 8টা পাবা। তার মানে 1 2 7, 1 2 7। এখন তুমি একটা চিন্তা করো, তার মানে এর সর্বোচ্চ নাম্বার কত? 7। এই সংখ্যা পদ্ধতিতে কখনো 87 লেখা যাবে? এই সংখ্যা পদ্ধতিতে কখনো 87 লেখা যাবে? লেখা যাবে না। কেন লেখা যাবে না? কারণ 8 বইলা কিছু নাই অক্টালে। ঠিক আছে, 8 বইলা কিছু আছে? নাই। তার মানে কি করা যাবে না? 87 লেখা যাবে না, এটা মনে রাখতে হবে। তারপরে কি আছে? হেক্সাডেসিমাল। এখন হেক্সাডেসিমালের ক্ষেত্রে কি বলে? দেখো, 16টা বেস বা ভিত্তি আছে এবং টোটাল 16টা নাম্বার আছে, এবং এইভাবে লেখা যায় B9A5। এটা একটা সংখ্যা, ঠিক আছে, এটা একটা সংখ্যা। বুঝতে পারছি? এই হলো উদাহরণ। একটু চোখ বুলাই নিতে পারো, স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারো। দারুণ জিনিস, জীবন সুন্দর। ওকে, তারপরে দেখো, বিভিন্ন সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক। সমতুল্য মানে ইকুইভ্যালেন্ট, মানে একটার সাথে আরেকটা। যেমন দেখো, 0
সবার জিরো আছে, তাই জিরো মানে সবারই জিরো, কোনো সমস্যা নেই, জিরো মানে সবার জিরো। এরপরে কি আসতেছে দেখো, ডেসিমালে কি বলছে, 1 আছে, সবগুলাতে 1 আছে, কিন্তু ঝামেলা হবে 2 থেকে শুরু করতে চাই। যখন ডেসিমালে 2 আছে বাট বাইনারিতে তো 2 নাই, বাইনারিতে 2 আছে, বাইনারিতে 2 নাই, যেহেতু 2 নাই তখন এইটার সংখ্যা তখন 10 হয়ে যায়, এটার সংখ্যা তখন কত হয়ে যায়, 10 হয়ে যায়। তার মানে 2 এর বাইনারি সমতুল্য ভ্যালু কত, 10। এটা কিন্তু বাইনারি 10 বা 10 বলতে পারি। তার মানে বাইনারিতে 10 মানে কত, ডেসিমালে হিসাব করলে আমাদের প্রাত্যহিক জীবনে 2 এর সমান, ওই আবার 10 বললো না, ঠিক আছে। বাট অক্টালে আবার 2 আছে, সেটা 2 এর সমান, হেক্সাডেসিমালে 2 আছে, 2 এর সমান। আবার দেখো ডেসিমালে 4, বাইনারিতে কত 100, অক্টালে 4 আছে, 4 আছে। তো একবার এক দুষ্ট ছেলে করছে কি, মনে করো যে কোন একটা কুইজ পরীক্ষায় সে পাইছে হলো 4, পাইছে কত, 4 পাইছে, এটা তো আমরা নরমালি 4 পাই। এখন তার বাবা মাকে বলছে, আব্বা আম্মা আমি কিন্তু 100 পেয়েছি। কত পেয়েছে, 100 পেয়েছে, কিন্তু সে বাইনারি কথাটা আর বলে নাই, দুষ্ট ছেলে, ঠিক আছে। সে বলছে ভাই আমি পাইছি কত 100, কিন্তু সে পাইছে কোনটাতে 100, বাইনারিতে। আলটিমেটলি তার নাম্বার কত 4, মানে ফেল করছে আর কি। এটা একটা ট্রিক, তাই না? তো এরকম জিনিসটা সমতুল্য ভ্যালু, তো এগুলো তোমার একটু মুখস্থ করতে হবে। বাট যারা জানো যে আমি আসলে মুখস্থ করাই না, এখানে একটা ট্রিক আছে, বলে দিব, কোনো সমস্যা নাই, শুধু সাথে থাকতে হবে, এগুলাও মনে রাখতে হবে না যে ভাইয়া একটু 100 নাম্বারটা তো আমি ভুলে যাব, কোনো সমস্যা নেই, আমি আছি, ঠিক আছে, আমি আছি, কোনো টেনশন নিতে হবে না, এই জিনিসগুলো খুব সহজে করা যায়, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলা আমরা আরো শিখবো, ঠিক আছে, কোনো টেনশন নাই। ওকে, তাহলে এইটা আমরা বুঝতে পারছি। এখন যদি আমরা আরো সামনের দিকে যাই, তখন দেখবা 7 বাইনারিতে আছে, বাইনারিতে 11, এই 3টা 11 বোঝায়, অক্টালে 7 আছে। বাট দেখো 7 এর পরে 8, 7 এর পরে 8, এই 8 তো আবার অক্টালে নাই। এই যে যেমন 8, 8 কি অক্টালে আছে, নাই। তো বাইনারিতে যেটা থাকুক থাকুক, অক্টালে 8 মানে হলো 10, অক্টালে 8 মানে কি 10, হেক্সাডেসিমালে আবার 8 আছে। তো এইভাবে করে চেঞ্জ হয়, একটা সংখ্যা পদ্ধতির নাম্বার আর একটা সংখ্যা পদ্ধতি ইকুইভ্যালেন্ট যদি বলতে চাই, বা সমতুল্য, মানে কাছাকাছি আর কি। মানে বলছে যে সোনার পরিবর্তে রূপা দেওয়া হবে। এখন সোনার দাম তো বেশি ভাইয়া, ঠিক আছে, সোনার দাম বেশি না। এখন বলছে যে তুমি, আমার কাছে রূপা আছে, তার কাছে সোনা আছে, এখন তার হইলো রূপা দরকার, আমার হলো সোনা দরকার। তো এখন এই যে মনে করো যে আমাদের মধ্যে চেঞ্জেস আসবে, তাহলে আমার যেহেতু মনে করো গোল্ড আছে, তাকে যখন আমি গোল্ড দিব, অল্প গোল্ড দিব, গোল্ড অল্প দিব না, কারণ গোল্ডের তো দাম বেশি, কিন্তু রৌপ্যের তো আবার একটু দাম কম গোল্ডের তুলনায়। তাহলে আমি অল্প গোল্ড দিয়া তার থেকে বেশি রূপা নিব, কেন নিব, কারণ সমান বানাইতে হবে। তো সেম জিনিসটা, এটা সমতুল্য মানেই হলো এটা, বুঝতে পারছো, মাথায় ঢুকছে, এত সহজ সহজ উদাহরণ দিছে। ওকে, তো এরকম অনেক সংখ্যা আছে, এগুলো জাস্ট দেখে নিতে পারো। ওকে, এখন বিট, বাইট, নিবল এবং ক্যারেক্টারের কিছু ধারণা বুঝতে হবে। ফার্স্টে আসি আমি বিট বলতে কি বুঝাই। বিট বলতে 0 অথবা 1, এগুলাকে বিট বলে। 0 অথবা 1 এগুলার কি বলে, এক একটা বিট। তারপরে আসতেছে কি নিবল। নিবল হইল 4টা বিট একসাথে থাকলে সেটাকে একটা নিবল বলা হয়। বাইট কাকে বলা হয়, বাইট বলা হয় 8 বিটকে অথবা 2টা নিবলকে 1 বাইট বলা হয়। ক্যারেক্টার মানে কি, ক্যারেক্টার মানে যে কোনো ক্যারেক্টার এ বি সি ডি হইতে পারে, এই ক্যারেক্টার প্রকাশ করার জন্য 1 বাইট দরকার পড়ে, মানে 8 বিট বা নিবল। এখন প্রশ্ন আসতে পারে ভাই 8 বিট মানে কি, দেখো 8 বিট মানে হলো 8টা 0 বা 1 এর সমন্বয়ে যেটা তৈরি হয়। ধরো এরকম 0 1 1 1 0 0 0 1, তুমি যদি হিসাব করো তাহলে এখানে দেখবা এখানে আছে টোটাল 8টা বিট। হিসাব করি 1 2 3 4 5 6 7 8, 8টা বিট, তার মানে এটা হলো 1 বাইট। এটা কত, 1 বাইট, বুঝতে পারছি, 1 বাইট। তো এই জিনিসগুলো আমাদের টার্মগুলো মনে রাখতে হবে, অনেক সময় আমরা ব্যবহার করব এই টার্মগুলা, ঠিক আছে। জোর জিনিস, কত ইজি। সবাই বলে কে আইসিটি নাকি কঠিন, আইসিটি পানির মতো ইজি, হ্যাঁ আমি তো আছি,
দেখছো কত ইজি, জীবনটাও এত ইজি, হাসতে হাসতে খেলতে খেলতে আইসিটি শেষ হয়ে যাবে, বোঝেই না বাকিরা দুষ্টুগুলা। দেখো তো কত সুন্দরভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি। এরপরে কি আছে, এই জিনিসগুলো আমরা এত সুন্দরভাবে করলাম, এরপরে দেখো কিছু অ্যাডভান্সড কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে একটু তোমাদের কমেন্ট সেকশনটা অন করি, তোমরা কতটুকু কি করছো একটু জানাও, কতটুকু বুঝছো। ক্লিয়ার? ওকে, যারা মনে করো যে মনে করো 80% 90% বুঝে ফেলছো, তারা দরকার হয় পরে আবার যখন এইচডব্লিউ দিব এই জিনিসটা আবার একটু রিক্যাপ করবা, রেকর্ডিং ক্লাসটা আবার একটু দেখে নিবা, দেখবা যে একদম সব ক্লিয়ার হয়ে গেছে, সব ক্লিয়ার। ঠিক আছে, জস শেয়ার জস। ওকে, ঠিক আছে, ওকে 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 ওকে, ইট ইজ ইজি। ওকে 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 ওকে, ঠিক আছে, জস। এখন আমরা যদি এটাকে আবার একটু অফ করি, কিছু অ্যাডভান্স প্রবলেম তোমাদের শিখাই। আমার আবার একটু মনে করো সহজ জিনিস তো অনেক শিখাই ফেলছি, এখন একটু অ্যাডভান্স জিনিস চিন্তা ভাবনা করো, দেখো জীবনটা কত সুন্দরভাবে চিন্তা করা যায়। দেখো ফার্স্টে চিন্তা করবা, চিন্তা করবা, এই সবাই মনোযোগ দিবা, এখানে মনোযোগ দেওয়ার জিনিস আছে, মনোযোগ দেওয়ার জিনিস আছে, মনোযোগ দেওয়ার একটা জিনিস আছে। দেখো সবাই চিন্তা করবা, খুবই খুবই মনে করো মাইন্ডটাকে একদম সহজ করে ফেলো, একদম মনে করো যে ধ্যান জ্ঞান একদম ঠান্ডা। অ্যাডভান্স প্রবলেম অ্যাডভান্স জিনিসপত্র এখন একটু দেখাবো, তো মাথাটা ঠান্ডা করতে হবে। ঠিক আছে, ধ্যান করে না মানুষ, যদি ধ্যান করে একদম মাথা ঠান্ডা, সকল জিনিস মাথা থেকে সরিয়ে ফেলো। এখন অ্যাডভান্স জিনিসপত্র দেখাবো, দারুণ জিনিস, তুমি এটা কখনো ভাইবেই দেখো নাই। যারা আগে আমার ক্লাস করতো অ্যাডভান্স আইসিটি তারা হয়তো বা এটার একটু হালকা ধারণা জানো, বাট অনেকেই জানো না। মাথাটাকে ঠান্ডা করো, এরপরে আমরা এখানে শুরু করব। দেখো চিন্তা ভাবনা করো, দেখো এই যে দেখো আমরা যখন নর্মালি ডেসিমাল সংখ্যা পদ্ধতি করি, দেখো তো কেমন হয়, 0 1 2 3 4 5 6 7 8 9। এটা কিসের জন্য ভাইয়া? ডেসিমালে। আমরা এখানে পাশে লিখে দিই ডেসিমাল। এই জিনিসটা তো সবাই জানি, তাই না? সবাই জানি এটা ডেসিমালে। আচ্ছা বলো তো ভাইয়া, এই 9 এর পরে কত বসানো উচিত, 9 এর পরবর্তী সংখ্যা? তখন তুমি ভাইয়া আমি পারি পারি, কারণ এটা সবাই জানে। 9 এর পরে কত বসাইতে হয় ভাইয়া? 9 এর পরে ভাইয়া বসাইতে হয় 10। কত বসাইতে হয়? 10। এই জিনিসটা আমরা জানি না, সবাই জানি 10। এখন তোমারে যদি আমি জিজ্ঞেস করি ভাই কেন 10 লিখতে হয় বা 10 লিখতে হয়, ও ভাইয়া ছোটবেলা থেকে শিখাইছিল ওইটাই শিখছি, আর তো কিছু জানি না। এটাই তো তোমার চিন্তা, তাই না? 9 এর পরে তুমি 10ই লিখছো সারা জীবন, কেন লিখছো? ভাইয়া ওইটা জানি না, কারণ এটা আমাকে শেখানো হয় নাই। এখন দেখো চিন্তা করো, ডেসিমালে চিন্তা, একটা জিনিস চিনো, 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা আমার কাছে আছে, এরপরে আর কোনো ইউনিক নাম্বার নাই। হায় হায় আমার নাম্বার নাই, তাই তখন রিপিট করা শুরু করতে হয়। রিপিট রিপিট করতে হয়। দেখো রিপিট মানে কি, এই 0 আবার রিপিট হয়, দেখো 0 রিপিট হচ্ছে। এরপরে 10-এর পরে কত লিখো দেখো তো, 10-এর পরে তুমি 11 লিখো না? দেখো 0 1 2 3 4 রিপিট হয়। এখন একটা জিনিস দেখো, আমি যদি এই জায়গাটাতে জাস্ট এই জায়গাটাতে শুধু শূন্য লিখতাম, 9-এর পরে যেহেতু রিপিট করব, যদি শূন্য লিখতাম, শুধু জাস্ট শূন্য লিখতাম, তাহলে এই শূন্য আর এই শূন্যের মধ্যে কোনো পার্থক্য থাকতো? তাহলে তো ভাই লাভ নাই, ওই একই জিনিস আবার ঘুরে ফিরে আসতেছে। বাট আমার তো সংখ্যা বড় বানাইতে হবে, আস্তে আস্তে বাড়াইতে হবে না, গুনতে হবে না? তখন আমরা যেটা করি, এর সামনে 1 কইরা আবার বাড়ানো শুরু করি, ডিজিট বাড়াই। তাহলে তুমি একটা জিনিস এভাবে চিন্তা করো তো, এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারতাম না? 0-র খেলা শেষ হইছে, পরে যখন 9 পর্যন্ত শেষ, তখন 9-এর পরে আবার 0 রিপিট হইছে, 9-এর পরে আবার 0 রিপিট হইছে, এবং যেহেতু এইটা এই 0 থেকে বড়, তাই এই 0-র পরে 1 আসছে। এবং এটা করতে করতে যখন 19 হয়, দেখো 19-এর পরে আবার রিপিট হচ্ছে, 0 চলে আসতেছে, এবং 1-এর মান আর বাইরা 20 হইতেছে।
দারুণ না? এরপরে যখন 20-30 হইতে হইতে ধরো 99-এ আসে, এরকম গুনতে গুনতে 99-এ আসে একটা সময় পরে, ঠিক আছে? একটা সময় পরে গুনতে গুনতে 99-এ আসে। এরপরে কি করি ভাইয়া দেখো, 9 আবার রিপিট, 0, আয় হায়, এইটারও তো রিপিট করতে হবে 0, আয় হায়, এই 0 আর এই 0 তো সেম চলে আসতেছে, কি করব, হায় হায় কি করব? তখন আবার সামনে ওই রিপিট করাই, সামনে আবার 1 চলে আসে। এভাবে করতে করতেই বারবার বাড়তে থাকে যখন আবার শোনো। এই জিনিসটা কখনো চিন্তা করো নাই। এবার দেখো আমি অন্যভাবে তোমাকে চিন্তা করাই, ডেসিমাল হয়ে গেল না? সেম জিনিসটা কনসেপ্টটা আমি অন্য জায়গায় দেখো পারি কিনা। দেখো দেখো অক্টালে, অক্টালে যদি চিন্তা করি, অক্টালে কত ভাইয়া? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 6, 7। আমি একটু কমেন্ট সেকশনটা অন করবো কারণ এখানে একটু ইন্টারাকশন দরকার। ঠিক আছে, এখানে দেখো 7 পর্যন্ত, ঠিক আছে? 7 পর্যন্ত, অক্টাল 7। এখন আমার কাছে বলো তো 7 এর পরে আর কোন সংখ্যা আছে অক্টালে? কোন সংখ্যা নাই। 7 এর পরে আর কোন সংখ্যা নাই। 7 এর পরে সংখ্যা আছে? কোন সংখ্যা নাই। 7 এর পরে কিন্তু কোন সংখ্যাই নাই আমার কাছে। যেহেতু সংখ্যা নাই তখন আমার কি করতে হবে? রিপিট করতে হবে 0। কিন্তু 0 আর 0 মিলে দিতে পারে, তাহলে 1 0। ঠিক আছে? তাহলে মনে রাখবে 7 এর পরে রিপিট হয়ে কত আসে? 10 আসে। কত আসে? 10 আসে। এভাবে করে করে যখন 17 হবে, ধরো 17 হবে, তারপরে 17 পরে আবার কি করব? রিপিট করব। 17 পরে 0 2 0। দেখতে পাচ্ছ? 17 পরে কত হচ্ছে? 20। দারুণ না? 17 পরে 20। আচ্ছা দেখি তোমরা বুঝতে পারছো কিনা? তোমরা আসলেই বুঝতে পারছো কিনা? তাহলে আমারে বলো তো 777 এর পরবর্তী সংখ্যা কত অক্টালে? 777 এর পরবর্তী সংখ্যা কত? 777 এর পরবর্তী সংখ্যাটা কত? 777 এর পরবর্তী সংখ্যা কত? সবাই পারতেছে, সবাই পারতেছে। দেখো 7 এর পরবর্তী যেহেতু আর কিছু নাই 0, আবার এটাই 0, আবার এটাই 0, কিন্তু ওইটা হয় না, তো একটা ডিজিট বাড়াই দাও 1000। এভাবে করে আস্তে আস্তে আমার বাড়তে থাকবে। দারুণ জিনিস। একজন আবার লিখছে ভাই 800, 800 কি অক্টালে আছে ভাইয়া? 8 কি আছে? নাই। ঠিক আছে, দারুণ জিনিস, সবাই কিন্তু পারছে। তার মানে 777 এর পরবর্তী সংখ্যা 1000। মনে থাকবে? ঠিক আছে, দুষ্টু ছেলেরা মনে থাকবে? অবশ্যই মনে থাকবে। দেখছো কত কত কঠিন জিনিস তোমাদের মাথায় ঢুকতো না, কিন্তু জিনিসটা কত ইজি হয়ে গেছে, তাই না? দারুণ জিনিস না? দারুণ জিনিস। কত কঠিন সবাই বলবে, কিন্তু এটা কত সহজ হয়ে গেছে। দেখতে পাচ্ছ? দারুণ জিনিস না? জোস। ওকে, তাহলে আমাদের অ্যাডভান্স কনসেপ্ট অনেক কিছু হয়ে গেল। আমি আরো কিছু জিনিসটা বুঝছো, সামনের ক্লাস আরো অ্যাডভান্স কিছু কনসেপ্ট থাকবে। এই জিনিসটা দারুণ। এই জিনিসটা আবার যাদের একটু বুঝতে সমস্যা হয়েছে তারপরে রেকর্ডিংটা আবার দেখে নিও, তাহলে তুমি সব বুঝে যাবা। ঠিক আছে? জিনিসটা হলো জাস্ট রিপিট করা শুরু করতে হবে, কারণ আমরা এরপরে তার সংখ্যা নাই, যেটা সংখ্যা নাই তাই আবার রিপিট করব। বাট রিপিট করলে এই আগে একটা ডিজিট বাড়াইতে হবে। এখন আগে একটা ডিজিট বাড়াইতে গেলে 0 তো আসলে কোনো ভ্যালু নাই, তখন 1 দিয়ে করতে হবে। বুঝতে পারছি? জাস্ট পানি পানি করে দিছি। ওকে, জোস। ওকে, তো আমাদের নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আহ এটার মানে হলো যে সংখ্যা পদ্ধতিতে টির মান সংখ্যায় অবস্থিত, সংখ্যায় অবস্থিত অঙ্কের উপর নির্ভর করে না,
যে সংখ্যা পদ্ধতির মান সংখ্যায় বস্তুতে অঙ্কের উপর নির্ভর করে না, সংখ্যের অঙ্কের অবস্থানের, ঠিক আছে, অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। জোস হয়ে গেছে, বুঝতে পারছে? তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখানে দেখো ওই আগেকার জামানায় এরকম এক একটা জিনিস বুঝাইতো, এগুলির এক একটা নিজস্ব ভ্যালু ছিল, সেই ভ্যালুর মান সেট করা ছিল 10, 100, 1000, বাট এর বাইরে এর কোনো আসলে মনে করো যে ভ্যালু ছিল না। মানে মানে আগে পরে বামের ডানে যেখানেই বুঝে বসাও আলটিমেটলি লাভ। রোমান সংখ্যা পদ্ধতি যেমন সেম জিনিসটাই আর কি, ঠিক আছে, রোমান সংখ্যা পদ্ধতির মতো। তো এইটা হলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে, এই হলো তোমাদের হোমওয়ার্ক। আরেকটা জিনিস যারা আমার ক্লাসে আগে করো নাই, আমি একটা জিনিস বলি, আমার ক্লাসের হোমওয়ার্ক যারা জমা দেয় তাদের কিন্তু কি বলা হয় বলো? যারা যারা আমার হোমওয়ার্ক গুলো জমা দেয় তাদের কি বলা হয়? যারা আগে আমার ক্লাস করছো, বাকিরা জেনে যাক। হেক্সাডেসিমাল পড়াবেন না, পড়াইছি ভাই, তুমি খেয়াল করো নাই? ওই তো সবাই বলতেছে স্টার, ঠিক আছে। তো এই যে তোমাদের হোমওয়ার্ক, এগুলা সবগুলার স্থানীয় মানের হিসাব করবা, ঠিক আছে, বৃত্তি বলে দেওয়া হয়েছে, এগুলা করবা, ঠিক আছে। সহজ জিনিস দিলাম। স্টার, তারা কিন্তু স্টার স্কোয়াডের সদস্য হয়ে যায়। এখন স্টার স্কোয়াডের সদস্য হইতে গেলে হোমওয়ার্ক গুলো জমা দিবা। কোথায় জমা দিবা? তোমাদের HSC 27 এর একাডেমিক যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে জমা দিবা। কোথায় জমা দিবা? তোমাদের HSC 27 এর একাডেমিক যে গ্রুপটা আছে কোয়ার্টার 1 এর, সেই গ্রুপে জমা দিবা। সেই গ্রুপে জমা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর যদি গ্রুপটা না পাও 16780 নাম্বারে কল করবা, তাহলেই হবে। পোলগুলো একটু সেট করেন তো, কখন? ওকে, একটু সেট করেন। তো এটা আসলে অবশ্যই করবা, ঠিক আছে, হোমওয়ার্ক গুলা করবা, বুঝতে পেরেছো? করে ফেলবা, খুবই ইজি, চেষ্টা করবা, ঠিক আছে, চেষ্টা করবা, তাহলেই হবে। বুঝতে পারছো? সবাই কিন্তু হোমওয়ার্ক দিবা। কারা কারা হোমওয়ার্ক দিবা বলো আমাকে, জানাও। আর কিন্তু হোমওয়ার্ক দিয়ে দিবা। ঠিক আছে, আমাদের সামনে কিন্তু পোল আসতেছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দুরন্ততে দেওয়ার দরকার নাই, দুরন্ততে না, তোমাদের যে একাডেমিক জিনিসটা আছে, তোমাদের একাডেমিক যে গ্রুপটা HSC 27 এর, সেখানে দিবা, ঠিক আছে। ওকে, বুঝতে পেরেছি। তো যাই হোক, হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আমাদের পোল কোশ্চেন আছে, আমরা পোল কোশ্চেন গুলো দেখবো। ওকে, তো আমাদের সামনে পোল কোশ্চেনের জন্য তোমরা রেডি কিনা আমার একটু জানাও। আশা করি তোমরা পোল কোশ্চেনের জন্য রেডি হয়ে গেছো। ওকে, তোমাদের সামনে ফার্স্ট পোল কোশ্চেন দেওয়া হলো, ঠিক আছে, মানে 21 সংখ্যাটি হতে পারে কি, ঠিক আছে, এটা তোমাদের পোল কোশ্চেন, করো।
পোল কোশ্চেনে অ্যান্সার দিও, ঠিক আছে? পোলে অ্যান্সার দিও। ওকে, আমরা যদি পোলটাকে এন্ড করি একটু দেখি, দেখতে পাচ্ছি এন্ড যদি করি 50% উত্তর দিছো সঠিক, অনেক অ্যান্সার দিছো। এটা দেখো 300 সংখ্যাটি হতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে, হেক্সাডেসিমাল মানে ডেসিমাল সবগুলাই, তার মানে 1 2 3। পরবর্তী পোল কোশ্চেন তোমাদের সামনে চলে আসতেছে, এটা দেখো, এটা তোমাদের পরবর্তী পোল কোশ্চেন। 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন কোন শব্দ? এটা কারা মনে রাখছিলা দেখি, ঠিক আছে? দেখি মনে আছে কিনা তোমাদের। মনে থাকলে জোস হবে। কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি প্রচলন কোন শব্দ শুরু হয়? নৈর্ভিত্তিকের সময় বলছিলাম, দেখি কয়জনের মনে আছে। ওকে, আমরা যদি শেষ করি, ওকে, 31% পার্শ্ব জোস। এটা কিন্তু মায়ান সভ্যতায়, ঠিক আছে? মায়ান সভ্যতায় এটা করা হয়েছিল। ওকে, পরবর্তী পোল কোশ্চেন তোমাদের সামনে চলে আসতেছে। পরবর্তী পোল কোশ্চেন, নন পজিশনাল সংখ্যা এখানে কোনটি? ঠিক আছে, নন পজিশনাল সংখ্যা এখানে কোনটি? আমরা যদি ভিউতে দেই, আমরা যদি লঞ্চ করি, বলো কোনটি? হ্যালো হ্যালো হ্যালো, নন পজিশনাল সংখ্যা কোনটি? দেখো, ওকে ওকে, যদি এন্ড করি, 47% সঠিক উত্তর দিছ। এটা হলো ডি নাম্বার, ঠিক আছে? এই যে রোমান পদ্ধতিতে যেটা হয়। ওকে, তো এই ছিল মোটামুটি। ওকে, তো আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু বুঝতে পারছি, অনেক কিছু জানতে পারছি। বাট একটা জিনিস মাথায় রাখবা, কোনো ধরনের টেনশন নেওয়া যাবে না। এইচডব্লিউ গুলো সুন্দর মতো জমা দেওয়ার চেষ্টা করবা। আজকে আমাদের একেবারেই টাইম শেষ হয়ে গেছে। আর তোমাদের নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাবা। তবে একটা জিনিস মাথায় রাখবা, প্রচুর হাসি খুশি থাকতে হবে, তাহলেই জীবন সুন্দর। আর ভয় পাওয়া কোনোভাবেই যাবে না, ঠিক আছে? কে কে ভয় পাবা না বলো? ঠিক আছে? আর আইসিটি অনেক সহজ, আমরা খুব সহজে সব জিনিস করে ফেলতে পারবো। কখনোই ভয় পাওয়া যাবে না, ঠিক আছে? যে কোনো মুহূর্তেই ভয় পাওয়া যাবে না, প্রচুর হাসি খুশি থাকতে হবে, তাহলেই তোমার জীবনটা সুন্দরে রূপান্তর হবে। তো নেক্সট ক্লাসে আবার আমরা পরবর্তী সোমবারে দেখা হবে। সেই সময়টুকু পর্যন্ত তুমি সুস্থ থাকো, সবল থাকো এবং অবশ্যই হাসি খুশি থাকো। আসসালামু আলাইকুম।